Hi friends, let us start today's class. আর আজকের ক্লাসের যেটা সাবজেক্টস আমাদের সেটা হচ্ছে cyclic photophosphorylations. In my last class already I explained the non-cyclic photophosphorylations, which involves the role of two different pigment system. One is pigment system 1, another is the pigment system 2. My friends, today in this class I will discuss particularly the cyclic mode of photophosphorylations. Okay, এবং আগের ক্লাসে আমি বলেছিলাম যে পিগমেন্ট সিস্টেম দুই ধরনের আছে, একটা হচ্ছে পিগমেন্ট সিস্টেম 1, পিগমেন্ট সিস্টেম 2. পিগমেন্ট সিস্টেম 1 can participate in cyclic as well as non-cyclic process of photophosphorylations, but pigment system 2 can participate only in non-cyclic mode of photophosphorylation. Now, what is photophosphorylations? Photophosphorylations means it is the process of formations of ATP molecules from adenosine diphosphates and inorganic phosphates. ঠিক আছে, ATP formation হওয়া প্রসেসটাকে বলা হয় photophosphorylation. Why photophosphorylation বলা হচ্ছে? photo কেন বলা হচ্ছে? Because here phosphorylation process, that means ATP formation process, is a light dependent reaction process. Okay, so keep remember যে এই যে ATP formation process এটা কিন্তু দু ধরনের হতে পারে, দুটা প্রসেস আছে, একটা হচ্ছে সাইক্লিক প্রসেস, একটা হচ্ছে নন সাইক্লিক প্রসেস. নন সাইক্লিক প্রসেসটা আমরা আগের দিন দেখলাম, আর আজকের ক্লাসে আমরা আলোচনা করছি সাইক্লিক প্রসেস অফ photophosphorylation. My friends, in certain conditions actually the cyclic pathway of phosphorylations may be start. Actually কখন হয় সেই কন্ডিশনসগুলি কি হতে পারে? when a plant have enough NADPH but requires synthesis of ATP molecules, অথবা during unavailability of the carbon dioxide. তো এরকম কিছু কন্ডিশনস, তাই আমি বলছিলাম যে সার্টিন কন্ডিশনস এই যেটা সাইক্লিক প্রসেস অফ ফটোফসফোরিলেশন সেটা অ্যাকচুয়ালি স্টার্ট হতে পারে. কি সেই কন্ডিশনসগুলি? যে কোনো সময় হয় কি যে ক্লোরোপ্লাস্টের ভিতরে কি হয়, যেটা NADPH সেটা এক্সেস, সেটা অলরেডি এক্সেস ফর্মড হয়ে আছে, কিন্তু প্লান্টসের কি দরকার আছে? এটিপি দরকার আছে. তাই আমি বলেছিলাম যে এই অবস্থায় অথবা ডিউরিং আনঅ্যাভেলেবিলিটি অফ দি কার্বন ডাইঅক্সাইড, তো এইরকম একটা কন্ডিশন অ্যাকচুয়ালি কি হয়, এই সাইক্লিক প্রসেসটা স্টার্ট হয়. সেই সময় কি হয়, কিছু স্পেসিফিক ইনহ্যাবিটরস আছে অফ পিগমেন্ট সিস্টেম 2, যেমন CMU, DCMU, যেমন ডাইক্লোরোফিনাইল ডাইমিথাইল ইউরিয়া, এরকম আছে অর্থো ফেনান্থোলাইন. তো এই ধরনের কিছু স্পেসিফিক কিছু ভেরি সেন্সিটিভ কিছু ইনহ্যাবিটরস আছে অফ দ্য পিগমেন্ট সিস্টেম 2. আর এই ইনহ্যাবিটরসগুলি অ্যাকচুয়ালি কি করে? they just stop the electron flow from the pigment system 2 to the plastoquinone. এই যে during the process of the light reaction, pigment system 2 reaction center থেকে যেটা ইলেকট্রন যেটা ইজেক্ট হবে, বের হয়ে আসবে, সেই লস্ট ইলেকট্রনটা এরপরে কোথায় পাস হবে? টু দ্য প্লাস্টোকুইনন. কিন্তু এই যে ইনহিবিটরসগুলির আমি কথা বললাম, CMU, DCMU, দেন অর্থো ফেনান্থোলাইন্স, এই ইনহিবিটরগুলি কি হয়, এগুলি কি করে? এরকম একটা কন্ডিশন না, যে কন্ডিশনটার কথা অল্প আগে আমি বললাম, যে ভিতরে এক্সেস NADPH আছে অথবা ডিউরিং আনঅ্যাভেলেবিলিটি অফ কার্বন ডাইঅক্সাইড, এরকম অবস্থাতে ইনহিবিটরগুলি এগুলি অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়, আর সেগুলি কি করে? পিগমেন্ট সিস্টেম 2 যেটা রিয়াকশন সেন্টার, সেখান থেকে যেটা ইজেক্টেড ইলেকট্রন সেটাকে আর প্লাস্টোকুইনন, যেটা নেক্সট যেটা ইলেকট্রন ক্যারিয়ার্স আছে সেটাকে পাস হতে দেয় না, ইলেকট্রনটাকে ট্রান্সফার হতে দেয় না. তো সেখানে একটা বাধার সৃষ্টি করে, যার জন্য পিগমেন্ট সিস্টেম 2 সেটা কি হয়ে যায়? সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সেটা নন ফাংশনাল হয়ে যায়. আর এই অবস্থায় পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিয়াকশন সেন্টার, সেটা তো যেটা গ্রাউন্ড স্টেট, সেখান থেকে সে হায়ার এক্সাইটেশন স্টেটে চলে যায় বাই অ্যাবজর্বিং দ্য লাইটস অফ লং ওয়েভলেন্থস, কারণ এরও একটা রিয়াকশন সেন্টার আছে, আর সেই রিয়াকশন সেন্টারটাকে বলা হয় P700, আমি আগেও বলেছিলাম.
আর এর চারদিকে যেগুলি অ্যান্টেনা মলিকুলস আছে, এই অ্যান্টেনা মলিকুলগুলি যখন সানলাইট অ্যাবজর্ব করে, দে ট্রান্সফার দ্য এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট অ্যাট দ্য সেন্টার। আর পিগমেন্ট সিস্টেম টু, দে ক্যান ওয়ার্ক বাই অ্যাবজর্বিং লাইট অফ লং ওয়েভলেন্থস অনলি। ঠিক আছে, তো আগেও জানা আছে। এনিওয়ে, তো এটার যেটা রিয়াকশন সেন্টার, সেটা যখন অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এক্সাইটেশন স্টেটে চলে যায়, তখন এর থেকে যেটা ইজেক্টেড ইলেকট্রনস, সেই ইলেকট্রনটা কোথায় চলে যায়? ইলেকট্রনটা পাস হয় ইনটু দ্য নেক্সট যেটা রেডক্স ক্যারিয়ার বা ইলেকট্রন ক্যারিয়ার, দ্যাট ইজ কল কুইনন। এই কুইননটাকে কোনো কোনো সময় এটাকে ফাইলো কুইননস নামেও জানা যায়, এবং এটা অ্যাকচুয়ালি ভিটামিন K1 একটা ডেরিভেটিভ প্রোডাক্টস, এটা একটা। আচ্ছা, এরপর লস্ট ইলেকট্রনটা কোথায় যাবে? লস্ট ইলেকট্রনটা এরপরে চলে যাচ্ছে, এরপরে কিছু চেইন অফ ইলেকট্রন ক্যারিয়ার্স আছে, যেমন FeSX, FeSB, FeSA, এইভাবে ইলেকট্রনটা কি হতে থাকে? পাস হতে থাকে। আচ্ছা, ফেরিডক্সিন পর্যন্ত ইলেকট্রনটা পাস হয়। ওকে, এরপরে নন সাইক্লিক যেটা প্রসেস অফ ফটোফসফোরিলেশন আমরা পড়েছিলাম, সেখানে দেখেছি আমরা যে ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা কোথায় চলে যায়? টু দ্য NADP+। কিন্তু এখন ফেরিডক্সিন থেকে ইলেকট্রনটা কিন্তু NADP+ যাবে না, কারণ এখানে কিছু ইনহ্যাবিটরস মোস্ট প্রবাবলি কাজ করে, যেটা ইলেকট্রন ট্রান্সফারটাকে কি করে? বাধার সৃষ্টি করে এখানে। কাজে ফেরিডক্সিন যেটা, দিস ফেরিডক্সিন, এই ফেরিডক্সিন যেটা ইলেকট্রন রিসিভ করে, এই রিসিভড ইলেকট্রনটা এরপর ট্রান্সফার হয় টু দ্য সাইটোক্রোম কমপ্লেক্স বা সাইটোক্রোম PF কমপ্লেক্স। ওকে, তো এখান থেকে ইলেকট্রনটা ডাইরেক্ট কোথায় পাস হচ্ছে? টু দ্য সাইটোক্রোম কমপ্লেক্স। এই যেটা সাইটোক্রোম কমপ্লেক্স, এখান থেকে ইলেকট্রনটা এরপরে কোথায় যাবে? সাইটোক্রোম কমপ্লেক্স থেকে ইলেকট্রনটা সরাসরি চলে যায় প্লাস্টোসায়ানিনের কাছে। প্লাস্টোসায়ানিন এরপরে ইলেকট্রনটাকে আবার রিটার্ন করে দেয়, পাস করে দেয় কোথায়? আবার টু দ্য রিয়াকশন সেন্টার অফ পিগমেন্ট সিস্টেম 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইলেকট্রনের একটা সাইক্লিক ফ্লো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিয়াকশন সেন্টার, এর থেকে ইজেক্টেড ইলেকট্রন, লস্ট ইলেকট্রন, সেটা পাস হয় কোথায়? টু দ্য প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর ফাইলোকুইননস অর কুইনন, যেটা অ্যাকচুয়ালি ভিটামিন K1, এবং সেখান থেকে ইলেকট্রনটা কোথায় পাস হচ্ছে? এরপরে কিছু ইলেকট্রন ক্যারিয়ার্স আছে, সেগুলির মধ্যে দিয়ে ইলেকট্রন পাস হয়। ফাইনালি ইলেকট্রন রিসিভড বাই ফেরিডক্সিন। এবার এই ফেরিডক্সিনস থেকে ইলেকট্রন কিন্তু NADP রিডাক্টেস এনজাইম হয়ে কিন্তু NADP+ এর কাছে যাচ্ছে না, বরঞ্চ ফেরিডক্সিনস থেকে ইলেকট্রনটা আবার কোথায় চলে যায়? টু দ্য সাইটোক্রোম কমপ্লেক্স, BF কমপ্লেক্স। সাইটোক্রোম BF কমপ্লেক্স থেকে ইলেকট্রন সেখান থেকে ট্রান্সফার হয় টু দ্য প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন পাস হচ্ছে কোথায়? আবার ইলেকট্রনটা ঘুরে ফিরে গিয়ে আবার এটা ব্যাক করছে কোথায়? টু দ্য রিয়াকশন সেন্টার অফ দি পিগমেন্ট সিস্টেম 1, সেখানে আবার ব্যাক করে যাচ্ছে। কাজেই রিয়াকশন সেন্টার থেকে যেটা ইলেকট্রন লস্ট হয়, লস্ট ইলেকট্রনটা আবার কি হয়? রিটার্ন হচ্ছে। এবার তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের একটা সাইক্লিক ফ্লো। আচ্ছা, আমি আগেও বলেছি এই যে দিস cyclic pathway যেটা আছে may be used when a plant has enough NADPH but requires synthesis of ATP. My friends, keep remember, এটা কিছু সার্টেন কন্ডিশনে এই ব্যাপারটা হবে। ঠিক আছে, আর আমি আগের ক্লাসগুলি তো বলেছিলাম যে পিগমেন্ট সিস্টেম 1 এটা এমন একটা ফটোসিস্টেম which can participate in both the type of ATP formation process, cyclic as well as non-cyclic process of photophosphorylation process. Okay, দুটা প্রসেসে এটা পার্টিসিপেট করতে পারে। তো এখন ইলেকট্রনের এটা সাইক্লিক ফ্লো পাচ্ছে। আচ্ছা, এবার কি করে এটিপি ফরমেশন হবে? এখানে ফেরিডক্সিনস থেকে ইলেকট্রন যখন সাইটোক্রোম BF কমপ্লেক্স যখন রিসিভ করে, তখন এই সাইটোক্রোম যেটা BF কমপ্লেক্স, এটা কিন্তু শুধু ইলেকট্রনটাকেই পাস করে না, এই যেটা পার্টিকুলার যেটা রেডক্স ক্যারিয়ার, এটার আরেকটা কাজ আছে। এই রেডক্স ক্যারিয়ার বা ইলেকট্রন ক্যারিয়ার কি করে? এটা যেটা স্ট্রমার থেকে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন, এটাকে পিক আপ করে সেটাকে কোথায় ট্রান্সফার করে দেয়? ইনটু দ্য লুমেন অব দি থাইলাকয়েডস। ওকে, তো এর ফলে কি হয়? যেটা থাইলাকয়েড লুমেন, এর ভিতরে প্রোটন বা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা কি হয়? এটা অধিক বেশি হয়ে যায়, অর্থাৎ ভিতরে একটা প্রোটন গ্রেডিয়েন্ট একটা ক্রিয়েট হয়, হাইড্রোজেন এন্ড কনসেন্ট্রেশনটা ভিতরে হাই হয়ে যায়। আর তার তুলনায় থাইলাকয়েডের বাইরে
অর্থাৎ চারদিকে যেটা স্ট্রমা, সেখানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা কম থাকে। তো এবার কি হবে? ডিফিউশন হবে। ডিফিউশন মিনস ইট ইজ দ্য মুভমেন্টস অফ আয়ন্স ফ্রম হায়ার কনসেন্ট্রেশন এরিয়া টু দ্য লোয়ার কনসেন্ট্রেশন এরিয়া। তাহলে থাইলাকয়েড লুমেনের ভিতরে হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়নের কনসেন্ট্রেশনটা অধিক বেশি হয়। এবার এই প্রোটন বা হাইড্রোজেন আয়ন এগুলি কোথায় ডিফিউশন হবে? টু দ্য স্ট্রমা। তা ডিফিউশন হওয়ার সময় এগুলিকে কাকে ক্রস করতে হবে? থাইলাকয়েড মেমব্রেনটাকে ক্রস করতে হবে। আর এই থাইলাকয়েড মেমব্রেনটাকে ক্রস করার জন্য কি আছে? থাইলাকয়েড মেমব্রেনস এর মধ্যে কি আছে? এরকম প্রোটন চ্যানেলস আছে। দিস প্রোটন চ্যানেলস আর কল F0 F1 ভার্টিক্যালস। এবং এই প্রোটন চ্যানেলগুলির যেটা হেড পার্ট, যেটা অ্যাকচুয়ালি স্ট্রমার দিকে ফেস করে থাকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি F1 পার্ট অ্যান্ড ইট রিপ্রেজেন্টস অ্যান এনজাইম কল দি ATP সিনথেটেস। কিন্তু এই এনজাইমটা অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, কিন্তু যখনই এর মধ্যে দিয়ে প্রোটন ট্রান্সফার হয়, এই এনজাইমটা অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয় এবং সাথে সাথে এটা কি করে? ইট ক্যাটালাইসিস দ্য ফসফোরিলেশন রিয়াকশন, যেখানে অ্যাডিনোসাইন ডাইফসফেট আর ইনঅর্গানিক ফসফেটের মাঝে রিয়াকশন হয় এবং রিয়াকশনের শেষে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। এবং এই যে থাইলাকয়েড লুমেন্সের ভিতরে হাইড্রোজেন আয়ন বা প্রোটনের যেটা একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা বা ভিতরে তার কনসেন্ট্রেশনটাকে অধিক বেশি যে হয়, সেটা কোন রেডক্স ক্যারিয়ার বা ইলেকট্রন ক্যারিয়ারের জন্য হচ্ছে? সেটা হচ্ছে সাইটোক্রোম BF কমপ্লেক্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যেটা রেডক্স ক্যারিয়ার, ইট ইজ দ্য কম্পোনেন্ট অফ পিগমেন্ট সিস্টেম 2। এটা পিগমেন্ট সিস্টেম 2 কিন্তু কম্পোনেন্টস। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যেটা সাইক্লিক যেটা ফটোফসফোরিলেশন প্রসেস, সেখানে কিন্তু এই কম্পোনেন্টস দুটাও কিন্তু কি হচ্ছে? এই প্রসেসটাতে ইনভলভ হয়ে যাচ্ছে। এটা এমন একটা প্রসেস সাইক্লিক ফটোফসফোরিলেশন যেখানে এটিপি ফরমেশনস হচ্ছে, সেখানে কিন্তু কোনো ধরনের ফটোলাইসিস অফ ওয়াটার রিয়াকশনসও হবে না, আর কোনো ধরনের অক্সিজেনও এখানে কি হবে না? ইভলভ হবে না। ওকে, যেমন এখানে পিগমেন্ট সিস্টেম 2 এটা টোটালি স্টপ হয়ে যায়, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যার জন্য এর যেটা রিয়াকশন সেন্টার, সেখানে কোনো ফটোলাইসিস অফ ওয়াটার রিয়াকশন বন্ধ হয়ে যায়, সেখানে হচ্ছে না, এবং তার ফলে কি হয়? কোনো অক্সিজেনও রিলিজ হবে না। তো কিপ রিমেম্বার, সাইক্লিক ফটোফসফোরিলেশন, সেখানে না কোনো পানির আলোক বিশ্লেষণ হয় আর না কোনো অক্সিজেন ইভলভ হচ্ছে। ওকে, তো এখানে কি হয়? যেটা পিগমেন্ট সিস্টেম 1 এর যেটা রিয়াকশন সেন্টার, এখান থেকে যেটা ইজেক্টেড ইলেকট্রন, সেটা বিভিন্ন ইলেকট্রন ক্যারিয়ারের মাধ্যমে পরিবহন হয় এবং শেষে গিয়ে এটা সাইটোক্রোম BF কমপ্লেক্স হয়ে প্লাস্টোসায়ানিন হয়ে ইলেকট্রনটা আবার কোথায় রিটার্ন চলে আসে? ইন দ্য রিয়াকশন সেন্টার অফ দি পিগমেন্ট সিস্টেম 1। কাজে ইলেকট্রনের এই যে একটা সাইক্লিক ফ্লো আমরা পাচ্ছি, সাইক্লিক ফ্লো হওয়ার সময় যেটা সাইটোক্রোম BF কমপ্লেক্স, আমি আগেও বললাম যে এটা শুধু ইলেকট্রনটাকেই পাস করে না, ইলেকট্রন পাস করার সাথে সাথে এটা কি করে? স্ট্রমার থেকে প্রোটন পিক আপ করে সেটাকে কোথায় ট্রান্সফার করে দেয়? ইনটু দ্য লুমেন অফ দ্য থাইলাকয়েড। ফলে থাইলাকয়েড লুমেনের ভিতরে প্রোটন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়, আর যার ফলাফল কি? এটিপি ফরমেশনস। ওকে, সো দিস ইজ দ্য সাইক্লিক ফটোফসফোরিলেশনস। এবং ব্যাকটেরিয়াতেও হচ্ছে। অবশ্য ব্যাকটেরিয়াতে যেটা সাইক্লিক ফটোফসফোরিলেশন হয়, সেখানে কিন্তু এই পিগমেন্ট সিস্টেমটা থাকে না। কিপ রিমেম্বার, ব্যাকটেরিয়াতে যেটা সাইক্লিক ফটোফসফোরিলেশন হয়, যেগুলি ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার কথা বলছি, সেখানে কিন্তু শুধুমাত্র একটাই পিগমেন্ট সিস্টেম কাজ করে, সেটা হচ্ছে PS1। কাজে সেখানে তো কোনো অপশনই নেই যে সেখানে নন সাইক্লিক ফটোফসফোরিলেশন হবে। বাট ইন গ্রিন প্লান্টস সেখানে কিন্তু দু ধরনের অপশনস আছে এটিপি ফরমেশনের। একটা সাইক্লিক প্রসেস, যেটা আমরা দেখলাম এখন, আর একটা হচ্ছে নন সাইক্লিক প্রসেস। ঠিক আছে, তা নন সাইক্লিক প্রসেসটা কখন অ্যাকচুয়ালি এটা হয়? যখন NADPH এটা এক্সেস হয়ে যায়। ঠিক আছে, এটা এক্সেস হয়ে যায়। অবশ্য এটিপি সিনথেসিসটা কিন্তু রিকোয়ারমেন্টসটা থেকে যায়। ঠিক আছে, এটা দরকার নেই, কারণ এক্সেস আছে, কিন্তু সেলের কি দরকার আছে? এটিপির দরকার আছে। এই অবস্থায় শুধু এটিপি ফরমেশন প্রসেসটাকে জারি রাখার জন্য, এটাকে কন্টিনিউ রাখার জন্য প্রসেসটা চলতে থাকে। আর এটাও মনে রাখবে, আমি আবার বলে দিচ্ছি, দ্যাট ইন সাইক্লিক ফটোফসফোরিলেশন there is no any photolysis of water reactions, কোনো পানির আলোক বিশ্লেষণ বিক্রিয়াও হয় না, আর কোনো অক্সিজেনও ইভলভ হবে না। So thank you very much for learning with me.